সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, আমরা 2025 শিক্ষাবর্ষের অ্যাডমিশনের একটা ব্যাচ ওপেন করেছি। এই ব্যাচে আমরা অ্যাডমিশনের ক্লাসগুলো করব। অ্যাডমিশনের ক্লাস মেইনলি শুরু হবে এইচএসসি পরীক্ষার পরে। এইচএসসি পরীক্ষার আগে তোমাদের সবার জন্য গ্রুপটা উন্মুক্ত আছে। আমি এখানে বেশ কিছু চিত্র অঙ্কনের ক্লাস নিচ্ছি। আজকেও আমি বেশ কিছু চিত্র অঙ্কন তোমাদেরকে শেখাবো। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, সব কিছু সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে আশা করি সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। আজকে আমরা বেশ কিছু ছবি আঁকা শিখব। জীববিজ্ঞান প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্রের অনেকগুলো ছবি আঁকা তোমাদের শেখাতে চেয়েছি। আজকে আমরা বেশ কিছু ছবি অঙ্কন বা চিত্র অঙ্কন শিখব। তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে, তোমাদের যদি কোনো ছবির প্রত্যাশা থাকে যে স্যার এই জিনিসটা শেখান, আমি সেটাও তোমাদেরকে শেখাবো। তোমরা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। গতদিনের ব্রিফটা তোমাদেরকে আমি একটু দিই, গতদিনের ব্যাপারটা তোমাদেরকে একটু বলি। গতদিন বা গত ক্লাসে আমরা বেশ কিছু ছবি আঁকা শিখেছি। মোটামুটি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন, এই অধ্যায়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ছবি ছিল, সেগুলো ছবি আঁকাগুলো শিখেছি আমরা। যেমন আমরা কোষ প্রাচীরের চিত্র দেখেছি, আমরা কোষ ঝিল্লির চিত্র দেখেছি, আমাদের ব্যাসের ব্যাপারে কিছু কথাবার্তা বলা আছে। আমরা ক্লোরোপ্লাস্টের চিত্র দেখেছি, আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্র দেখেছি, আমরা রাইবোসোমের চিত্র দেখেছি। এই ছবিগুলো আঁকা শিখেছি আমরা গতদিন। আমরা নিউক্লিয়াসের চিত্র আঁকা শিখেছি, আমরা ক্রোমোসোমের চিত্র আঁকা শিখেছি, আমরা ডিএনএ এর রাসায়নিক গঠন জেনেছি, ডিএনএ এর ভৌত গঠন জেনেছি এবং ডিএনএ এর রেপ্লিকেশন সম্পর্কে জেনেছি। ওকে, আমরা এই ছবিগুলো গতদিন আমরা কভার করেছি। সবগুলো ছবি খুব গুরুত্বপূর্ণ ছিল। গতদিন এই যে আমরা ছবি আঁকাগুলো শিখেছি, এখান থেকে একটা অথবা দুইটা ছবি পরীক্ষায় আসবে এরকম গুরুত্বপূর্ণ এরা। ঠিক আছে, আজকে আমরা এখান থেকে আরও বেশ কিছু ছবি আঁকা শিখব। তার আগে আমি একটু আমাদের কোর্সটার বিজ্ঞাপন করে নিই। তোমরা এখন যে ক্লাসটা দেখছো এটা পেইড কোর্সের ফ্রি ক্লাস। আমরা এইচএসসি পরীক্ষার পর পেইড কোর্স মূল যে ক্লাসগুলো সেগুলো শুরু হবে, পেইড কোর্সের মূল ক্লাসগুলো শুরু হবে। তো সেই ক্লাসগুলো তোমরা আর করতে পারবে না, এজন্য তোমাদেরকে আমাদের পেইড কোর্সে ভর্তি হওয়ার অনুরোধ করছি। আমাদের পেইড কোর্সটা কেমন দেখো। অ্যাডমিশন ব্যাচ 2025 শিক্ষাবর্ষের জন্য বায়োলজি অ্যাডমিশন ব্যাচ, যে ব্যাচের কোর্স ফি মাত্র 1500 টাকা। এই ব্যাচে আমরা কি করব, মেডিকেল অ্যাডমিশনের জন্য ফুল সিলেবাসের 24টা অধ্যায় আমরা পড়ব। ঢাবির জন্য লিখিত প্রশ্নের প্রস্তুতি আমরা নেব। আমরা বই থেকে বেসিক আলোচনাগুলো করব, বই দাগিয়েও পড়ব। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, মেনলি রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। রবি মঙ্গল বৃহস্পতিতেই ক্লাস হবে, যদি মিস হয় শুক্রবারে, বা আমি যদি এক্সট্রা টাইম পাই আরও বেশি ক্লাস নেব। তোমাদের ক্লাস চলবে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোর্সের একটা পরিকল্পনা। এটাতে তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যেতে পারো। এবার এটা সম্পর্কে একটু বলি, কিভাবে তুমি এই কোর্সটাতে যুক্ত হবে। আমাদের বিকাশ, নগদ এবং রকেট নাম্বারটা দেওয়া আছে। এখানে তোমাকে 1500 টাকা পাঠাতে হবে খরচ ছাড়া। পাঠিয়ে আমাদের ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে, অথবা আমাদের পেজে তোমরা মেসেজ দিতে পারো। মেসেজ দিয়ে কোন গ্রুপের জন্য টাকা পাঠিয়েছো বা কোন কোর্সের জন্য টাকা পাঠিয়েছো সেটা লিখলেই তোমাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে। সেই প্রাইভেট গ্রুপে যখন তুমি যুক্ত থাকবে, সেই প্রাইভেট গ্রুপে পরীক্ষা টরীক্ষা সব কিছুই হবে। ক্লাসগুলো আমাদের হচ্ছে ওয়েবসাইটেও থাকবে, টেলিগ্রাম গ্রুপেও থাকবে, বিভিন্ন জায়গা থেকে তুমি ক্লাস দেখতে পাবে এবং তুমি চাইলে ফেসবুক লাইভেও ক্লাসগুলো দেখতে পাবে। পরীক্ষাও নেওয়া হবে, আমাদের ক্লাসের পরপর পরীক্ষা নেওয়া হবে। তো ঠিক আছে, এই হচ্ছে কোর্সের বিজ্ঞাপন। কোর্সের বিজ্ঞাপন শেষ হলো, আমরা এবার আমাদের ছবি আঁকা পার্টে চলে যাই। আমরা আমাদের 11 নম্বর চিত্র দেখব, কোষ চক্রের চিত্র। কোষ চক্রের চিত্রটা আমরা এখন আঁকা প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা কোষ চক্রের চিত্র অঙ্কনটা জানবো এখন। কোষ চক্রটাকে আমরা কিভাবে আঁকতে পারি সেটা আমরা দেখব। তোমরা জানো যে একটা কোষ বিভাজন করে, তারপরে সে দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে আবার সে বড় হয়, সে আবার বিভাজন করে। ছোট কোষ তৈরি হয়, সে দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে একটু বড় হয়, সে আবার বিভাজন করে। এই ঘটনাটা চক্রাকারে চলে, এই চক্রটাকে বলা হয় কোষ চক্র। ঠিক আছে, একটা কোষ বিভাজন করে, দীর্ঘ সময় প্রস্তুতি নেয়, নিয়ে বড় হয়, সে আবার বিভাজন করে, আবার ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, আবার বিভাজন করে। এভাবে ঘটনাটা চক্রাকারে চলে। কোষ বিভাজনের এই চক্রটাকে বলা হয় কোষ চক্র। কোষ চক্র মেনলি আমরা মাইটোসিস বিভাজনের বেলায় দেখতে পাই। মিওসিসে এরকম কোষ চক্র নাই, মিওসিস একবার বিভাজন হলেই শেষ। আমরা মাইটোসিসের কোষ চক্রের চিত্রটা জানবো সবাই। ঠিক আছে, মাইটোসিসের কোষ চক্রের চিত্রটা আমরা জানবো। যেহেতু চক্রগুলো আঁকার সময় তোমরা কি করবে, পরীক্ষার হলে পেন্সিল কম্পাস নিয়ে যাবে। পেন্সিল কম্পাস দিয়ে তোমরা চক্রটা আঁকবে। আমার কাছে পেন্সিল কম্পাস নাই, কিন্তু কিছু টেকনোলজি আছে, এর মাধ্যমে আমি কোষ চক্রটা আঁকার চেষ্টা করি। সবাই লক্ষ্য করো, আমি বৃত্ত নিব। ঠিক আছে, এই বৃত্ততে আমরা কোষ চক্র আঁকার চেষ্টা করব। ঠিক আছে, এই বৃত্তটাতে আমরা কোষ চক্র আঁকার চেষ্টা করব। তোমরা এই বৃত্তটা কিভাবে নিবে, তোমরা কি করবে, পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তটা আঁকবে। আমি আরো একটা বৃত্ত নিব।
অন্য বৃত্তটা একটু ছোট নিতে হবে, আরেকটু ছোট নিতে হবে বৃত্তটা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এই যে আমি দুটা বৃত্ত নিলাম, এই দুটা বৃত্তকে সুন্দর করে আমি কোষচক্রতে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, সবাই লক্ষ্য করো কোষচক্রটা কিভাবে আসলে হয় তোমাদেরকে যদি আমি একটু সংক্ষেপে বুঝাই। কোষচক্রটা আমরা আঁকবো, এজন্য কোষচক্রের কয়েকটা জায়গা আমাদের একটু মিশিয়ে নিতে হবে। কোষচক্র আঁকার জন্য কয়েকটা জায়গা আমাদের একটু মিশিয়ে নিতে হবে। এরকম উপরে একটা জায়গা আমরা মিশিয়ে নিলাম, আমরা চক্র আঁকবো, বুঝছো? কিন্তু চক্রটাতে কয়েকটা জায়গা মিশাবো, একটা জায়গা মিশালাম, তারপরে এই জায়গাতে আরেকটা মিশাই নিই, আর এখানে আরেক জায়গায় মিশিয়ে নেই। ঠিক আছে, এরকম তিনটা জায়গা আমি একটু মিশিয়ে দিলাম। যেহেতু চক্র, আমরা চক্রের এই চিহ্নগুলা দিব। ঠিক আছে, আমরা যেহেতু চক্র, এরকম চক্রের চিহ্নগুলা দিব সবাই। ঠিক আছে, এভাবে চক্রের আমরা চিহ্নগুলো দিব, তাহলে সুন্দর দেখাবে। ঘটনাটা কি হয় তোমরা এবার লক্ষ্য করো সবাই। ঘটনাতে কি হয় একটু সবাই লক্ষ্য করো। প্রথমে যে ঘটনাটা ঘটে দেখো, একটা কোষ থাকে, ধরা যাক এটা একটা কোষ, এটা হলো একটা মাতৃকোষ, এটা হচ্ছে একটা মাতৃকোষ বা মাদার সেল। এই মাতৃকোষটা বিভাজিত হয়, এখান থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। মাতৃকোষটা বিভাজিত হয়, এখান থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। এই যে দুইটা অপত্য কোষ সৃষ্টি হলো, মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি হলো। কোষচক্রের প্রথমে এই ঘটনাটা ঘটে, একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। আমি যদি লিখে দিই, যদি লিখার মতো জায়গা খুবই কম, তারপরে আমি লিখি, এই যে এই বড় কোষটার নাম হলো মাতৃকোষ, এই বড় কোষটার নাম হলো মাতৃকোষ। আর যে বেবি কোষগুলো তৈরি হলো, ছোট কোষগুলো তৈরি হলো, তাদের নাম হলো অপত্য কোষ। ব্যাপারটা এরকম, একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করলো। এই অপত্য কোষগুলো দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে পুনরায় মাতৃকোষে পরিণত হবে। এই ঘটনাটাকে বলা হয় কোষচক্র। মাতৃকোষ বিভাজিত হয় অপত্য কোষ সৃষ্টি করে, অপত্য কোষ দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়ে পুনরায় মাতৃকোষে পরিণত হয়। এভাবে ঘটনাটা চক্রাকারে চলতেই থাকে। এই জিনিসটাকে বলা হচ্ছে কিন্তু কোষচক্র। কোষচক্রের প্রথমে এই যে ঘটনাটা ঘটে, এই যে এতটুকু অংশতে যে ঘটনাটা ঘটে, এই সময় আপাত দৃষ্টিতে দেখে মনে হয় কোষ চুপচাপ বসে আছে, কোষ কোনো কাজ করছে না। এজন্য এই ঘটনাটাকে বা এই অংশটাকে বলা হয় জি1 পর্যায়। জি1 শব্দটা এসেছে আসলে গ্যাপ 1 থেকে। জি1 মানেই হলো গ্যাপ 1। এই সময় কোষ আসলে বিরাম নেয় বা বিশ্রাম নেয়, এই জন্য এটাকে বলা হয় বিরাম 1। ঠিক আছে, জি1 বা গ্যাপ 1 বা বিশ্রাম 1, এই সময় আসলে কি হয়, এই সময় একটা কোষ বিভাজন করবে কিনা তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। জি1 কি হয়, একটা কোষ বিভাজন করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। জি1 কি হয়, একটা কোষ বিভাজন করবে কিনা। এই যে মাতৃকোষ বিভাজিত হয়, দুইটা অপত্য কোষ সৃষ্টি করলো, তোমরা দেখতেই পাচ্ছ। একটা মাতৃকোষ বিভাজিত হয়, দুটো অপত্য কোষ সৃষ্টি হলো। এই অপত্য কোষগুলো বিভাজন করবে কিনা তার ডিসিশনটা নেয় হচ্ছে বিরাম 1 বা জি1। একটা কোষ ডিসিশন নিতে চাচ্ছে, এই কোষটা ডিসিশন নিতে চাচ্ছে আমি কি বিভাজন করব নাকি করব না। তাহলে কোষ বিভাজনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে লিখে ফেলতে পারি আমি এই কথাটা, কোষ বিভাজনের সিদ্ধান্ত নেয়। এখানে একটা কোষ বিভাজনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, একটা কোষ বিভাজনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে একটা প্রোটিন এবং একটা এনজাইম, অন্যরকম হতে পারে, কিছু প্রোটিন কিছু এনজাইম কোষটাকে ডিসিশন নিতে সাহায্য করে। কোন প্রোটিনটা এবং কোন এনজাইমটা তাকে বিভাজনের জন্য সিদ্ধান্ত নিতে সাহায্য করে? যেই প্রোটিনটা তাকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে সেই প্রোটিনটার নাম হলো সাইক্লিন প্রোটিন। প্রোটিনের নাম হলো সাইক্লিন প্রোটিন। সাইক্লিন প্রোটিন কোষটাকে বিভাজনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করছে, এবং কোন এনজাইমটা এই প্রসেসটা ঘটতে সাহায্য করে, যে এনজাইমটা এই প্রসেসটা ঘটতে সাহায্য করে তার নাম হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ।
সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এই এনজাইমটা এই প্রসেসে সাহায্য করে। ঠিক আছে, তোরা মনে রাখবে এখানে সময় লাগে কেমন, বেশ সময় লাগে, পুরা কোষ চক্রের 30 থেকে 40% সময় ব্যয় হয় এই জায়গাতে। ঠিক আছে, তাহলে G1 বা বিরাম 1 বা বিশ্রাম 1-এ কি হয় আশা করি আমরা বুঝছি না বলো? তারপরে দেখো একটা বড় ঘটনা ঘটছে। কোষ এই ধাপটাতে কি করে? এই ধাপে কোষ আসলে ডিএনএ তৈরি করে। আমি তোমাদের ধাপের নামটা আগে লিখি, তারপর অন্যান্য প্রসেসগুলো একটু বলে দিব। এই ধাপে আসলে কি হয়? এই ধাপটাকে বলা হয় এস পর্যায় বা সিনথেসিস পর্যায় বা সংশ্লেষণ পর্যায়। এস বা সিনথেসিস বা সংশ্লেষণ পর্যায়। এই ধাপে তাহলে কি হয়? একটা কোষ তার ডিএনএটাকে সংশ্লেষণ করে, একটা কোষ ডিএনএ কে সংশ্লেষণ করে, ডিএনএ তৈরি করে এই ধাপে। বুঝছো? এই প্রসেসটা যদি আমি ওপাশে একটু তোমাদেরকে ভালো করে দেখাই, ব্যাপারটা এরকম। ধরা যাক যে একটা কোষ বিভাজিত হয়, দুইটা কোষ তৈরি করবে। তাহলে একটা কোষে যে ডিএনএ থাকে সেই ডিএনএটাকে দুইটা কোষে দেওয়া লাগবে, এই জন্য ডিএনএটাকে ডবল করার প্রয়োজন। একটা ডিএনএকে দুইটা ডিএনএ করা প্রয়োজন। একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়াটা সেটাকে কিন্তু বলা হয় সিনথেসিস বা সংশ্লেষণ। সিনথেসিস বা সংশ্লেষণে অ্যাকচুয়ালি কি ঘটে দেখো, এই কোষের মধ্যে দেখো ডিএনএ মনে করে একটা আছে, এখানে একটা ডিএনএ আছে, এখানে দেখো দুইটা ডিএনএ তৈরি হলো। এই যে একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ তৈরি করার যে প্রসেসটা, আসলে এভাবে ডিএনএ আলাদা হয়ে যায় না, একসাথে যদিও থাকে, তারপরও বোঝো একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় সিনথেসিস বা সংশ্লেষণ। তো সিনথেসিসে কি হয় তাহলে বল? এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশনকে বাংলায় বলা হয় প্রতিলিপন। ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন হয়। এখানে কি হয়? এর পরের ধাপেই কিন্তু দেখা যাবে যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটবে, তার ব্যাপারেও বেশ কিছু প্রস্তুতি এই ধাপে আসলে গ্রহণ করা হয়। এই জন্য এই ধাপে বেশ সময় লাগে। ডিএনএ রেপ্লিকেশনে প্রচুর সময় লাগে, বুঝছো? ডিএনএ রেপ্লিকেশনে এই ধাপে প্রচুর পরিমাণে সময় লাগে। তাহলে আমরা লিখে ফেলতে পারি সময় লাগে কেমন? সময় লাগে এখানে অনেকখানি। সময় ব্যয় হয় পুরা কোষ চক্রের 30 থেকে 50% সময় এই জায়গাটা ব্যয় হয়। পুরো কোষ চক্রের 30 থেকে 50% সময় ব্যয় হয় হচ্ছে এই সিনথেসিস পর্যায়ে। ঠিক আছে, এই সিনথেসিস পর্যায়ে 30 থেকে 50% সময় ব্যয় হয়। এটা হলো সিনথেসিস পর্যায়ে, এখানে পুরো কোষ চক্রের 30 থেকে 50% সময় ব্যয় হয়, এই কথাটা আমরা মনে রাখবো। ওকে, লাস্টে আমরা যে ঘটনাটা দেখছি যে এই অংশটা, এখানে আসলে বেশি সময় লাগে না, এটাকে বলা হয় কিন্তু G2 বা গ্যাপ 2 বা বিরাম 2। G2 বা গ্যাপ 2 বা বিরাম 2, এখানে কি ঘটে? G2 বা গ্যাপ 2 বা বিরাম 2 এই ধাপে আসলে কি ঘটনাটা ঘটে সেটা আমাদের একটু বুঝতে হবে। তোমরা মনে রাখবে G1-এ বিজ্ঞানীরা লক্ষ্য করেছিল যে কোষ চুপচাপ বসে আছে, এই জন্য G1 নাম দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কোষ বসে থাকে না, কোষ কিছু না কিছু কাজ করে, যে ডিসিশন নেয়। G2-তেও ওরকম বিজ্ঞানীরা আগে লক্ষ্য করেছিল যে কোষ বসে থাকে, পরে দেখলো যে না, এখানেও কিছু না কিছু কাজ হয়। তবে মনে রাখবে G1-এ যেমন একটা কোষ ডিসিশন নেয়, G2-তেও ওরকম ডিসিশন নেয়। কোষ বিভাজন করবে কিনা এর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। পুনরায় কোষ বিভাজন করবে কিনা সিদ্ধান্ত সে একবার নতুন করে নিতে চাচ্ছে, মানে সিদ্ধান্ত ভুল হলো কিনা সে আরেকবার যাচাই করতে চায়। আবারও এখানে কোষ বিভাজনের সিদ্ধান্ত নেয়, বিভাজনের সিদ্ধান্ত নেয়, কোষ বিভাজনের সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক আছে, কোষ বিভাজনের সিদ্ধান্ত গ্রহণ করে। দ্বিতীয়ত তোমাদের মনে রাখতে হবে কোষ বিভাজনের সিদ্ধান্ত গ্রহণ করতে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এখানে কাজ করে। এখানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কাজ করে।
ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এই জায়গাতে কাজ করে। এবং এরপরে যেহেতু কোষ বিভাজন হবে, প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় যে উপকরণগুলো লাগে কোষ বিভাজনের জন্য, যেমন কোষ বিভাজন করতে মাইক্রোটিবিউল লাগে, সেই জিনিসগুলো এখানে সংগ্রহ করা হয়। শক্তি এবং মাইক্রোটিবিউল সংগ্রহ এবং মাইক্রোটিবিউল সংগ্রহ। একটা কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি সংগ্রহ এবং মাইক্রোটিবিউল সংগ্রহ হয় এই ধাপে। সবশেষে তোমাদের মনে রাখতে হবে এখানে সময় কেমন লাগে। এখানে সময় লাগে কেমন? এখানে সময় লাগে খুবই কম, মোট কোষ চক্রের 10 থেকে 20% সময় লাগে। ধরো পুরো কোষ বিভাজন হতে যদি 100 মিনিট সময় লাগে, তাহলে এখানে সময় লাগে 10 থেকে 20 মিনিট, এখানে সময় লাগে 30 থেকে 50 মিনিট, আর এখান থেকে সময় লাগে হচ্ছে 30 থেকে 40 মিনিট। তারপরে দেখো একটা কোষ বিভাজিত হয়, দুটা কোষে পরিণত হলো। এই যে এই ঘটনাটা, এটাকে বলা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ। এই ঘটনাটাকে বলা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ। এটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। এই ধাপটাকে বলা হয় মাইটোটিক ফেজ। একটা কোষ বিভাজন হয়, দুটা কোষ হলো না, এটার নাম হলো মাইটোটিক পর্যায়। ঠিক আছে, এটার নাম হলো মাইটোটিক পর্যায়। মাইটোটিক পর্যায়, মাইটোটিক পর্যায়ে সময় লাগে কেমন? এই ঘটনাটাকে বলা হচ্ছে মাইটোটিক পর্যায়। এখানে সময় লাগে কেমন? সময় লাগে হচ্ছে 5 থেকে 10% সময় লাগে। তার মানে তোমরা বুঝতে পারছো যে কোষ বিভাজন করলে একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হলো, এটার নামই কোষ বিভাজন, এটার নামই হলো মাইটোটিক পর্যায়। এটা করতে সময় কম লাগে, বরং একটা কোষ বিভাজনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে, ডিএনএ রেপ্লিকেশন করছে, এই হ্যানত্যান করতে কিন্তু সময় বেশি লাগে। ঠিক আছে, এ হলো কোষ চক্রের ব্যাপার স্যাপার। কোষ চক্র সম্পর্কে আমরা এইটুকুই জানবো। ওকে, এরপরে আমরা কোষ চক্রের পরে কি আছে দেখো, মাইটোসিসের বিভিন্ন ধাপগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। মাইটোসিসের বিভিন্ন ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তোমরা সেগুলো আমাকে জানাতে পারো। মাইটোসিসের সবগুলো ধাপ আমরা একবারে দেখব। বোর্ডের একটা ছবিতে আমরা মাইটোসিসের সবগুলো ধাপ দেখব। আমি বর্ণনা বেশি করব না, বেশি কিছু লিখবো না, একটু সংক্ষেপে মাইটোসিসের সবগুলো ধাপ দেখাবো। তোমরা জানো মাইটোসিসের যে হচ্ছে এম ফেজ, আসলে যখন কোষ বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজনটাকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। বুঝছো? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 5টা পর্যায় বা ধাপ আমরা এই ছবিতে মানে এই বোর্ডে একবারে সব কয়টা দেখব। তবে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, কোষ বিভাজনের শুরুতে, কোষ বিভাজন যখন হয় তার আগেই কোষের যে অবস্থাটা থাকে তাকে বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজে একটা কোষ কেমন থাকে সেটা তোমাদেরকে আগে দেখাবো, তারপরে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে কোষটাকে কেমন দেখায় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তাহলে আমি এখান থেকে লিস্ট করা শুরু করি। প্রথমেই তোমাদেরকে আমি বলবো ইন্টারফেজ প্রসঙ্গে। প্রথমে আমি তোমাদেরকে ধারণা দিব ইন্টারফেজ সম্পর্কে। প্রথমে আমি তোমাদেরকে ধারণা দেব ইন্টারফেজ সম্পর্কে। ইন্টারফেজ হচ্ছে কোষ বিভাজন শুরুর সময়কার অবস্থা বা কোষ বিভাজনের আগের অবস্থা। একটা কোষ বিভাজনের আগেই যেমন থাকে সে অবস্থাটাকে বলা হয় ইন্টারফেজ। এটা কিন্তু মাইটোসিসের কোনো ধাপ না, মাইটোসিসের আগের অবস্থা। তারপর এটা কেন দেখছি, তাহলে চেঞ্জগুলো আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ইন্টারফেজ একটা কোষকে কেমন দেখায় আমি তোমাদের দেখাই, একটা কোষের ছবি দেখাই তোমাদেরকে। ধরা যাক এটা হচ্ছে একটা কোষ। আচ্ছা, কোষকে সাদা কালি দিয়ে দেখায়। ঠিক আছে, ইন্টারফেজ অবস্থায় একটা কোষের মধ্যে কি হয় দেখো। কোষের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে। কোষের মধ্যে থাকে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে রয়েছে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন। এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই জিনিসটার নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের মধ্যে একটা ঘন জায়গা থাকে যার নাম হলো নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে অনেক ছোট ছোট পেঁচানো তন্তু থাকে।
এই প্যাঁচানো তন্তুগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা। ভেতরকার প্যাঁচানো তন্তুগুলোর নাম হলো ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকাও বলা হয়। এরকম একটা সিচুয়েশন থাকে ইন্টারফেজে। ইন্টারফেজে একটা কোষের এরকম একটা সিচুয়েশন থাকে, একটা কোষের মধ্যে এরকম অবস্থা আমরা দেখতে পাই, এটা হলো ইন্টারফেজের অবস্থা। ঠিক আছে, ইন্টারফেজের পরে, ইন্টারফেজ কিন্তু কোষ বিভাজন শুরু হয়নি, কোষ বিভাজনের আগে কোষের মধ্যে এরকম সিচুয়েশন দেখি। কোষ বিভাজন যখন শুরু হয় প্রথম যে ঘটনাটা ঘটে তার নাম কিন্তু প্রোফেজ। প্রোফেজে কি হয় সেটা এবার আমরা দেখব। প্রোফেজে কি হয় সেটা এবার আমরা দেখব। দেখো প্রোফেজে কি হয় সেটা এবার আমরা দেখব। প্রোফেজে একটা কোষের মধ্যে কোন ঘটনাগুলো ঘটে একটু দেখো। প্রোফেজে একটা কোষের মধ্যে কোন ঘটনাগুলো ঘটে দেখো। নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায় এবং নিউক্লিয়াসের চারপাশের যে আবরণ নিউক্লিয়ার মেমব্রেন সেটা প্রায় নষ্ট হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু করে। নিউক্লিয়াসের চারপাশে আমরা নিউক্লিয়ার মেমব্রেনটা দেখা আগের মতো আর ভালো নাই, নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে হারাই যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসটা আকারে বড় হয়েছে এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু করেছে। কই বৃষ্টি হলো, গোল হয়নি, আমি একটু গোল করি, সরি একটু সময় লাগছে, দুঃখিত। নিউক্লিয়ার মেমব্রেনটা দেখো বড় কিন্তু সুন্দর না, নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? প্রোফেজে কি হয়, নিউক্লিয়ার মেমব্রেনটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শুরু করে, নষ্ট যে হয়ে গেছে তা না, নষ্ট হয় শুরু করেছে, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটা একটা ঘটনা। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এখানে এরকম দেখাচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন এরকম দেখায় এখানে। দ্বিতীয়ত এই যে নিউক্লিওলাস যেটা ছিল না সেটাও দেখো নষ্ট হয়ে যাচ্ছে, নিউক্লিওলাসও নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিউক্লিওলাস নষ্ট হয়ে যাচ্ছে। ক্রোমাটিন তন্তু যেগুলো ছিল, ক্রোমাটিন তন্তুগুলো কিন্তু আর তন্তু হিসেবে থাকবে না, তারা পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোসোম গঠন করবে। ক্রোমাটিন তন্তুগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোসোম গঠন করবে। ক্রোমাটিন তন্তুগুলো দেখো পেঁচিয়ে পেঁচিয়ে এরকম সুন্দর ক্রোমোসোম গঠন হয়। তার মানে ক্রোমাটিন তন্তু আমরা পাবো কখন, যখন কোষ বিভাজন শুরু হয়নি তার আগে, অর্থাৎ ইন্টারফেজে। কিন্তু কোষ বিভাজন শুরু হলেই ক্রোমাটিনগুলো পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করবে কি, ক্রোমোসোম তৈরি করবে, ক্রোমোসোম গঠন হয়ে গেল। ঠিক আছে, এই কয়টা ঘটনা তাহলে প্রোফেজে হয়। তাহলে আমরা কি কি জানলাম এখন পর্যন্ত বলে, ইন্টারফেজ জানলাম, আর কি আমরা প্রোফেজ জানলাম। ছবি যদি ভালো না আসে আমি লাইট আর একটু বাড়াই দিই। তাহলে ঠিক আছে, আমরা কি কি দেখলাম বলো। ইন্টারফেজ দেখলাম, তারপর আমরা প্রোফেজ দেখলাম। প্রোফেজের পরে যে ঘটনাটা ঘটে তার নাম হলো প্রো মেটাফেজ। প্রো মেটাফেজে কি হয় তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো প্রোফেজের পরে যে ঘটনাটা ঘটে তার নাম হলো প্রো মেটাফেজ। প্রো মেটাফেজে কি হয় সেটা এবার আমরা দেখব। প্রো মেটাফেজে কি হয় সেটা এবার আমরা দেখব। আমি আগের মতো করে কোষ আঁকি। ধরা যাক এটা হচ্ছে সেই কোষ যার বিভাজন হচ্ছে, এটা হচ্ছে সেই কোষ যার বিভাজন হচ্ছে, তাই না? যে কোষের বিভাজন হবে সেই কোষটা এটা। কোষটাকে আর একটু ভালো করি, কেমন জানি পছন্দ হচ্ছে না আমার দেখে। এটা হচ্ছে সেই কোষ যার বিভাজন হবে। প্রো মেটাফেজে গিয়ে কি হবে, প্রো মেটাফেজে গিয়ে কি হবে, এটা যদি উদ্ভিদ কোষ হয় তাহলে যেটা হবে
যে এখানে হচ্ছে বেশ কিছু মাইক্রোটিউবিউল সবাই কেন্দ্রতে সুন্দর করে সজ্জিত হয় স্পিন্ডল যন্ত্র তৈরি করবে। আর এটা যদি প্রাণীকোষ হয়, মাইক্রোটিউবিউলগুলো সুন্দরভাবে সজ্জিত হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি করবে এবং বাইরের দিকে এক ধরনের তন্তু দেখা যাবে যাদের নাম হলো অ্যাস্টার রে। তার মানে স্পিন্ডল যন্ত্র উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষ উভয় কোষে হবে, কিন্তু প্রাণীকোষে অ্যাস্টার রে বলে আরেক ধরনের এক্সট্রা জিনিসপত্র তৈরি হবে। আপাতত আমি স্পিন্ডল যন্ত্রটা দেখাই, অ্যাস্টার রেতে পরে আসব। স্পিন্ডল যন্ত্র দেখতে কেমন দেখো, ধরা যাক এখান থেকে এখান পর্যন্ত আমরা স্পিন্ডল যন্ত্র দেখব। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রগুলো দেখতে কেমন তোমরা দেখো। এই জায়গা বরাবর আমরা স্পিন্ডল যন্ত্র দেখব। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রতে এরকম শক্ত শক্ত বেশ কিছু তন্তু থাকে। এই তন্তুগুলা মোটামুটি কাঠামো হিসেবে কাজ করে। এই তন্তুগুলো কাঠামো হিসেবে কাজ করে। এই তন্তুগুলো আসলে ক্রোমোজোমকে টানাটানি করে না। ক্রোমোজোমকে টানাটানি করার জন্য আরেক ধরনের সরু সরু তন্তু থাকে, এখানে আরো সরু সরু এক ধরনের তন্তু থাকে, 2-5 থেকে, এদের সংখ্যা হলো অসংখ্য। এরকম ব্যাপার, আসলে অনেক সরু সরু তন্তু থাকবে। ঠিক আছে, 2 রকম তন্তু, এগুলা কাঠামো তৈরিকারী তন্তু, এগুলা সরু সরু তন্তু। 2 পাশের দিকে দেখা যাবে এক্সট্রা আরো এক ধরনের তন্তু আছে, এই তন্তুগুলোকে বলা হবে অ্যাস্টার রে। এই পাশের এদেরকেও বলা হবে অ্যাস্টার রে। ঠিক আছে, 2 পাশে যে এক্সট্রা তন্তুগুলো আমরা দেখছি এদের নাম হলো অ্যাস্টার রে। আচ্ছা, এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ক্রোমোজোম কিন্তু বিভিন্ন জায়গায় যুক্ত থাকবে। ধরা যাক এখানে একটা ক্রোমোজোম, এখানে দেখো আরেকটা ক্রোমোজোম যুক্ত আছে, এখানে আরেকটা ক্রোমোজোম যুক্ত আছে, এখানে আরেকটা ক্রোমোজোম যুক্ত আছে। ক্রোমোজোমগুলো দেখো তাহলে বিভিন্ন জায়গায় সংযুক্ত আছে, ক্রোমোজোমগুলো বিভিন্ন জায়গায় সংযুক্ত আছে। আমি এখন যদি সবার নাম লিখি, তাহলে দেখো পুরা স্ট্রাকচারটার নাম হলো স্পিন্ডল যন্ত্র। পুরা স্ট্রাকচারটার নাম হলো স্পিন্ডল যন্ত্র। পুরা স্ট্রাকচারের নাম হলো স্পিন্ডল যন্ত্র। কাঠামো নির্মাণকারী স্পিন্ডল তন্তু এরা। সাদা রঙের যে তন্তুগুলো আমরা দেখলাম এদের সাথে একটু ক্রোমোজোম যুক্ত হয়েছে। ক্রোমোজোম যাদের সঙ্গে যুক্ত হয় তাদের নাম হলো ট্রাকশন তন্তু অথবা আকর্ষণ তন্তু। ট্রাকশন তন্তু অথবা আকর্ষণ তন্তু। আর এই যে গোলাপি যেগুলো সেগুলো হলো ক্রোমোসোম। তোমরা দেখো এই ধাপে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস এগুলো বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এখানে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। ক্রোমোজোমগুলো দিয়ে দিই। ওকে, হয়ে গেল। আমরা প্রো মেটাফেজ পর্যন্ত জানলাম। এবার আমরা জানবো মেটাফেজ সম্পর্কে। মেটাফেজে গিয়ে কি হবে দেখো। মেটাফেজে কি হবে একটু লক্ষ্য করো তোমরা। মেটাফেজে কোন ঘটনাটা ঘটবে? মেটাফেজে যদি একটা কোষের ছবি আঁকি আমরা আগের মতো করি, ধরা যাক যে এই কোষের মেটাফেজ হবে। কোষের নিউক্লিয়াসটার ভেতরে আমরা নিউক্লিয়াস আর পাবো না, আমরা ভেতরে হলো ওই যে স্পিন্ডল যন্ত্র দেখতে পাবো। আমি এবার তাহলে স্পিন্ডল যন্ত্রটাও এঁকে ফেলি। এই জায়গার মধ্যে আমরা স্পিন্ডল যন্ত্র দেখব। এটাই হলো স্পিন্ডল যন্ত্র। তার ভেতরে কিন্তু অনেক সরু সরু তন্তু থাকবে। স্পিন্ডল যন্ত্রের ভেতরে আরো অনেক সরু সরু তন্তু আছে, এদের নাম হলো ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু। ঠিক আছে, হয়ে গেল তাহলে সবকিছু দেওয়া। এখানে দেখা যাবে ক্রোমোজোমগুলো সবাই এসে সুন্দরভাবে মাঝখানে বা কেন্দ্রতে অবস্থান করছে। সবগুলো ক্রোমোজোম
কেন্দ্রতে সুন্দরভাবে সজ্জিত আছে। ঠিক আছে, সবগুলো ক্রোমোজোম কেন্দ্রতে সুন্দরভাবে সজ্জিত আছে, সবগুলো ক্রোমোসোম কেন্দ্রতে এসে সজ্জিত আছে। সবগুলো ক্রোমোজোম সুন্দরভাবে কেন্দ্রতে এসে সজ্জিত আছে। যদি আমি সবকিছুর নাম লিখি, একটু সহজ ব্যাপার, পুরা স্ট্রাকচারটার নাম হলো স্পিন্ডল যন্ত্র। তন্তুগুলোর নাম হলো স্পিন্ডল তন্তু। এই যে গোলাপি রঙে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এরা হলো ক্রোমোসোম, সবগুলো ক্রোমোসোম মাঝখানে এসে সজ্জিত হয়েছে। ক্রোমোসোম, ঠিক আছে। কেন্দ্রটার নাম হলো বিষুবীয় অঞ্চল। তাহলে ক্রোমোজোমগুলো কোথায় এসে লাইন হয়ে দাঁড়িয়েছে বলতো? বিষুবীয় অঞ্চলে লাইন হয়ে দাঁড়িয়েছে। আর তোমরা মনে রাখবে দুই পাশের পরিধির দিকের অঞ্চলগুলোকে বলা হয় মেরু অঞ্চল। এই জিনিসগুলোর নাম হলো মেরু অঞ্চল। ওকে, এই তো মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা। মেটাফেজে এই ঘটনাগুলো ঘটে। অ্যানাফেজে কি হয় সেগুলো আমরা যদি একটু দেখি। অ্যানাফেজে গিয়ে কি হয় সেগুলো আমরা এবার একটু দেখব সংক্ষেপে। অ্যানাফেজে কি হয় সেগুলো আমরা একটু সংক্ষেপে দেখব। আমরা একটা কোষ এঁকে ফেলি। আমরা একটা কোষ এঁকে ফেললাম এবং আমরা কোষের ভেতরে, আমরা এই কোষের ভেতরে বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করব অ্যানাফেজে কি হয়। আগের মতো করে আমি স্পিন্ডল যন্ত্রটাকে এঁকে ফেলি। স্পিন্ডল যন্ত্র আঁকা হয়ে গেল। স্পিন্ডল যন্ত্রের ভেতরে আরো সরু সরু কিছু তন্তু থাকে, এরা হলো সে ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু। ঠিক আছে, লিখে দেই যদি, এই অঞ্চলটাকে বলা হয় মেরু অঞ্চল। এটা হচ্ছে আরেকটা মেরু অঞ্চল। কেন্দ্রটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, দুই পাশে দুইটা মেরু, মাঝখানে রয়েছে বিষুবীয় অঞ্চল। ক্রোমোজোমগুলো মাঝখান থেকে ভেঙে গেছে, ভেঙে গিয়ে ক্রোমোসোমের অর্ধেক টুকরা উপরের দিকে চলে যাচ্ছে, দেখো। বাকি অর্ধেক টুকরা নিচের দিকে চলে আসছে। অর্ধেক টুকরা উপরের দিকে চলে যাচ্ছে, ক্রোমোসোমের অর্ধেক টুকরা নিচের দিকে চলে আসছে। ক্রোমোসোমের অর্ধেক টুকরা উপরের দিকে যাচ্ছে, অর্ধেক টুকরা নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, ক্রোমোজোমগুলো ভেঙে গেছে, ভেঙে গিয়ে ক্রোমোজোমের অর্ধেক টুকরা উপরে চলে যাচ্ছে, অর্ধেক টুকরা নিচে চলে আসছে। এভাবে যদি ক্রোমোজোমগুলো ভেঙে দুই মেরুর দিকে যাত্রা করে, এই ক্রোমোজোমগুলো যারা ভাঙলো না এদেরকে বলে অপত্য ক্রোমোসোম। ক্রোমোসোমগুলো মাঝখান থেকে ভাঙলো, বুঝছো, ভেঙে অর্ধেক উপরে যাচ্ছে, অর্ধেক নিচে চলে আসছে। এভাবে ক্রোমোজোমগুলো যদি মেরুর দিকে যাত্রা করে সে ধাপটাকে কিন্তু বলা হয় অ্যানাফেজ। সবশেষে আমরা পাবো টেলোফেজ। সবশেষে আমরা পাবো টেলোফেজ। টেলোফেজে কি হয় আমরা একটু দেখব। লক্ষ্য করো টেলোফেজে কি হয় সেগুলো আমরা একটু দেখি। ক্রোমোজোমগুলো ওই কোনায় গিয়ে এখানে একটা নিউক্লিয়াস গঠন করে, এই কয়টা ক্রোমোজোম নিচের দিকে এসে এখানে কিন্তু আরেকটা নিউক্লিয়াস গঠন করে, এভাবে দুইটা নিউক্লিয়াস গঠিত হয়। টেলোফেজে দুই প্রান্তে দুইটা নিউক্লিয়াস গঠিত হয়, সেটা আমরা এবার দেখব। টেলোফেজে কি হয়, দুই প্রান্তে দুইটা নিউক্লিয়াস গঠিত হয়। টেলোফেজে কি হয়, দুই প্রান্তে দুটো গিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। আমি যদি একটু ছবি এঁকে তোমাদেরকে দেখাই। উপরের দিকে উপরের প্রান্তে একটা নিউক্লিয়াস গঠিত হবে, নিচের প্রান্তে কিন্তু আরেকটা নিউক্লিয়াস গঠিত হবে। ঠিক আছে, উপরে একটা নিউক্লিয়াস গঠিত হবে, নিচে আরেকটা নিউক্লিয়াস গঠিত হবে। আমি তোমাদের একটু এঁকে দেখাই। উপরের দিকে একটা সুন্দর নিউক্লিয়াস গঠিত হবে, দেখা এই যে, নিচের দিকে আরেকটা সুন্দর নিউক্লিয়াস গঠিত হবে। এটা একটা নিউক্লিয়াস, নিচের দিকে আরেকটা নিউক্লিয়াস গঠিত হবে।
এবং নিউক্লিয়াসটা সুন্দরভাবে সুসজ্জিত থাকবে, অর্থাৎ তার মধ্যে নিউক্লিওলাস যেমন থাকবে, ক্রোমাটিন বস্তুগুলো থাকবে, সব কিছু যা যা থাকার আসলে কথা সবই থাকবে। যদি এটা উদ্ভিদ কোষ হয়, কোষের মাঝখান দিয়ে একটা কোষ প্লেট তৈরি হবে। যদি এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ হয় তাহলে কোষ প্লেট তৈরি হবে। এই হলো টেলোফেজের ছবি, আর তেমন কিছু নাই এখানে। দেখো আমরা কিন্তু অনেক কিছুই জানলাম। আমরা মাইটোসিসে 4টা ধাপ জেনেছি, ইন্টারফেজে কি থাকে সেটা মাইটোসিসের 5টা ধাপ, 5টা ধাপ জেনেছি আমরা। প্রথমে ইন্টারফেজ জেনেছি, ইন্টারফেজ মাইটোসিসের আগে কেমন থাকে সেইটা, তারপর প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এদের সবারই কিন্তু আমরা ছবিগুলো জানলাম। ওকে, তাহলে মাইটোসিসের ধাপগুলো হয়ে গেল। এবার ক্রসিং ওভারের ছবি আমাদের আঁকতে হবে। ক্রসিং ওভার, ক্রসিং ওভারে কি হয় আমরা টুকটাক সবাই জানি। ক্রসিং ওভারে 2টা ক্রোমোজোমের অংশের আদান প্রদান হয়। 2টা নন সিস্টার ক্রোমোসোমের, দুটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোমের নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়, এটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভারে কি হয় আমি যদি এখানে একটু লিখি, ক্রসিং ওভারে কি হয়, 2টি হোমোলোগাস ক্রোমোসোমের ক্রসিং ওভারে কি হয়, 2টি হোমোলোগাস ক্রোমোসোমের নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়, নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়। অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলা হয়। ঠিক আছে, এই সংজ্ঞাটা তোমরা মনে রাখবে। 2টি হোমোলোগাস ক্রোমোসোমের নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়কেই বলা হয় ক্রসিং ওভার। এটা হলো ক্রসিং ওভারের সংজ্ঞা। এই সংজ্ঞাটা তোমরা আপাতত মনে রেখো। ঠিক আছে, এখন আমরা ক্রসিং ওভারটা ঘটে কেমনে সেটা দেখব। 2টা ক্রোমোসোমের নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হবে। ধরা যাক ক্রোমোসোমগুলোকে আমি কোন কালিতে দেখাবো। আচ্ছা, একটা ক্রোমোসোমকে আমি তোমাদের দেখাই হলো সাদা, আরেকটা ক্রোমোসোমকে দেখাই হচ্ছে সবুজ রঙের। 2টা ক্রোমোসোমই হচ্ছে একই ধরনের তথ্য বহন করে, এই জন্য এদেরকে বলে হোমোলোগাস ক্রোমোসোম। আচ্ছা, একটাকে হালকা ব্লু কালারের দেখায়, ঠিক আছে, মনে করে এটা একটা ক্রোমোসোম। আবার ধরা যাক হচ্ছে এটা আরেকটা ক্রোমোসোম, এটাকে একটু ভরাই দেই আমরা হচ্ছে কিছু কালার দিয়ে। ঠিক আছে, 2টা ক্রোমোসোম আছে আমাদের কাছে এভাবে। 2টা ক্রোমোসোম আছে, একটা হালকা ব্লু কালারের, আরেকটা হচ্ছে একদম পুরোপুরি সাদা। ঠিক আছে, সাদাটার ভেতরেও কালার দেওয়া যেতে পারে, সাদাটার ভেতরে আমি কালার দিয়ে দিই। ঠিক আছে, এরকম করে 2টা ক্রোমোসোম আছে। এই 2টা ক্রোমোসোম কাছাকাছি আসবে এবং এদের এই বাহুগুলা, এই বাহু আর এই বাহু, এই 2টা বাহুকেই বলা হয় নন সিস্টার বাহু। এই বাহু আর এই বাহুকেও বলা হয় নন সিস্টার বাহু। এই নন সিস্টার বাহুগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, একটা এক্স আকৃতির স্ট্রাকচার তৈরি হবে। ঘটনাটা দেখতে অনেকটা এরকম দেখাবে।
ঠিক আছে, সাদা, আর এটা হলো ব্লু। তোমাদের কাছে দুইটা কালার না থাকলে একটার ভেতরে হচ্ছে তোমরা কালো দিয়ে পূর্ণ করে দিবে, পেন্সিলের কালার দিয়ে পূর্ণ করে দিবে, আরেকটার মধ্যে কালারটা ফাঁকা রাখবে। তো দেখো দুইজন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেল, এখানে একটা এক্স আকৃতির স্ট্রাকচার তৈরি হলো। এই জিনিসটাকে কিন্তু বলা হচ্ছে কায়াজমা। আমি যদি লিখি, সবকিছু লিখেই দেই, এখানে আছে দুটি হোমোলোগাস ক্রোমোজোম। এখানে আছে হলো দুটা হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, এখানে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম আছে। এখানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো একটা এক্স আকৃতির স্ট্রাকচার তৈরি করেছে। এই জিনিসটার নাম হলো কায়াজমা গঠন। কায়াজমা গঠন, এখানে কায়াজমা গঠন হলো, কায়াজমা তৈরি হলো। তারপরে দুটা ক্রোমোজোম একে অপরের থেকে আলাদা হওয়ার চেষ্টা করবে। এই পরের ধাপে কি দেখা যাবে, দুটা ক্রোমোজোম পরস্পরের থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে। দেখো এখান থেকে ধরে টানছে, লক্ষ্য করো এর চেহারাটা দেখো, কিন্তু এখান থেকে ধরে আবার টানছে। দুটা ক্রোমোজোম পরস্পরের থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে। এই সময় একটা দারুণ জিনিস দেখা যাবে এর মাথাটা হয়ে গেছে সাদা, এর মাথাটা হয়ে গেছে সাদা, বুঝছো? এর মাথা কিন্তু নীল হওয়ার কথা, কিন্তু এর মাথাটা হয়ে গেছে সাদা। আর এর মাথা হয়ে গেছে নীল, এর মাথা তো হচ্ছে সাদা হওয়ার কথা, কিন্তু এর মাথা হয়ে গেছে নীল। ওকে, একদম লাস্টের ধাপে গিয়ে দেখা যাবে দারুণ একটা ঘটনা। আমার জায়গা কমই হয়ে গেল, শেষ পর্যন্ত মনে হয় আটবে। এটা একটা ক্রোমোজোম, এটা আরেকটা ক্রোমোজোম। দুইটা ক্রোমোজোম পরস্পরের থেকে আলাদা হয়েছে। লাস্টে একটা দারুণ ঘটনা দেখা যাবে, এদের মাথাগুলো কেটে দিই আমি। দেখো এবার একটা দারুণ জিনিস দেখাই তোমাদেরকে। এটা তো সাদা ক্রোমোজোম, বুঝতেই পারছো। আমরা যে সাদা ক্রোমোজোমটা নিয়েছিলাম এটাই হলো সেই সাদা ক্রোমোজোম। আর এটা হলো নীল ক্রোমোজোম। দেখো নীল ক্রোমোজোমের মাথায় অল্প একটু সাদা অংশ চলে এসছে। এদিকে সাদা ক্রোমোজোমের মাথায় চলে এসছে নীল অংশ। এই যে অংশের আদান প্রদান হলো না, এটাকে কিন্তু বলা হয় ক্রসিং ওভার। এই যে অংশের আদান প্রদান হলো, এটাকে কিন্তু বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার কি হলো তোমরা বুঝতে পারছো শেষ পর্যন্ত? দুটা ক্রোমোজোম ছিল, দুটা ক্রোমোজোম একে অপরের সঙ্গে এক্স আকৃতির স্ট্রাকচার তৈরি করেছে, যার নাম ক্রসিং ওভার। ক্রসিং ওভারের পরে কায়াজমা, কায়াজমার পরে তারা দেখা গেল একে অপরের থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে। এই ঘটনার নাম হলো প্রান্তীয়করণ। প্রান্তীয়করণ, তারপরে তারা একদম আলাদা হয়ে গেছে, বুঝছো? একদম আলাদা হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হবে ক্রসিং ওভার সম্পন্ন। ক্রসিং ওভার সম্পন্ন হয়েছে, সম্পন্ন হয়েছে। ক্রসিং ওভার সম্পন্ন হয়েছে, বুঝছো? তাহলে আমি সবকটা জিনিসকে যদি একটু হচ্ছে তোমাদেরকে আরেকবার রিভিশন করে দেই, ব্যাপারটা কি কি হলো তোমরা একটু দেখো। এখানে কি কি হলো তোমরা একটু সবাই ভালো করে বুঝো। দুটা হোমোলোগাস ক্রোমোজোম ছিল, তাদের নন সিস্টার বাহুগুলোর মধ্যে দেখো একটা ক্রস তৈরি হয়েছে, একটা এক্স আকৃতির স্ট্রাকচার তৈরি হয়েছে, যার নাম কায়াজমা। কায়াজমা গঠন হয়েছে। তারপরে দেখো নীল ক্রোমোজোমের কিছু অংশ সাদাটাতে গেছে, সাদার কিছু অংশ নীলে চলে এসছে, এর নাম প্রান্তীয়করণ। তারপর দুটা ক্রোমোজোম একে অপরের থেকে আলাদা হয়ে গেছে, একদম ক্রসিং ওভার কমপ্লিট। ক্রসিং ওভারে যেটা হয়,
এক ক্রোমোজোমের কিছু অংশ আরেকটা ক্রোমোজোমে চলে যায়, এভাবে কিন্তু ক্রোমোজোমের মধ্যে একটা মিক্সচার হতে পারে, বুঝছো? এই হচ্ছে ক্রসিং ওভারের কাহিনী। তাহলে এই হচ্ছে ক্রসিং ওভারের কাহিনী। মোটামুটি আমাদের এরপরে হচ্ছে 4 নম্বর অধ্যায় আছে। 4 নম্বর অধ্যায় আজকে আমরা পড়বো না, আজকে আমাদের এতটুকু আলোচনায় থাকুক। আমাদের আলোচনা শেষ করার আগে আমাদের কোর্সের বিজ্ঞাপনটা তোমাদেরকে আরও একবার বলি। আমাদের কোর্সের বিজ্ঞাপনটা আরও একবার বলে আজকে ক্লাসটা শেষ করব আমি। ঠিক আছে, শোনো, তোমরা যে ক্লাসটা এতক্ষণ ধরে দেখলে এটা কিন্তু আমাদের অ্যাডমিশন ব্যাচের একটা ফ্রি ক্লাস ছিল। এরকম করে আমরা অনেকগুলো অধ্যায় ছবি আঁকার ক্লাস করেছি, আরও করব। প্রত্যেকটা অধ্যায় ছবি আঁকার ক্লাসগুলো আমরা করছি। তো আমাদের যখন এইচএসসি পরীক্ষা শেষ হবে তখনই আমাদের অ্যাডমিশন ব্যাচটা শুরু হবে, ভর্তি চলছে। আমাদের এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য অ্যাডমিশন ব্যাচ, শুধু বায়োলজি পড়ানো হবে। ব্যাচটার জন্য কোর্স ফি 1500 টাকা। ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার পর থেকে, তাহলে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার 1-2 দিন পর থেকেই। এই ব্যাচে মেডিকেল অ্যাডমিশনের জন্য ফুল সিলেবাসে 24টা অধ্যায় আমরা পড়ব। ঢাবির জন্য লিখিত প্রশ্নের প্রস্তুতি আমরা নিব, বেসিক আলোচনা করব, বই দাগাবো আমরা। সপ্তাহে 3 দিন করে আমরা প্রায় 2 ঘন্টা করে ক্লাস করব। ক্লাস চলবে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। এবং ভর্তি হওয়ার পদ্ধতি হচ্ছে আমাদের এই নাম্বারে 1500 টাকা পাঠাতে হবে। তারপরে আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে মেসেজ দিতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারো। মেসেজ দিলে তোমাদেরকে একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, গ্রুপে যুক্ত হয়ে যাবে। তাহলে সব কিছু গ্রুপের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের কোর্সের বিজ্ঞাপন। আর আজকে আমরা তাহলে কি করলাম? কোষ বিভাজন অধ্যায়ের বেশ কিছু ছবি আঁকা শিখলাম। কোষ বিভাজন অধ্যায়ে আমরা কোষচক্রের ছবি আঁকা শিখেছি, আমরা মাইটোসিসের ধাপগুলোর ছবি আঁকা শিখেছি, এবং আমরা ক্রসিং ওভারের ছবি আঁকা শিখেছি। এই 3টা ছবি কিন্তু নর্মালি পরীক্ষায় আসে। এখানে কিন্তু আমি একটা ছবি দেখাইনি, তোমাদের 5টা গুরুত্বপূর্ণ ছবি দেখিয়েছি, বুঝছো? এগুলা কিন্তু সবই পরীক্ষার জন্য দরকারি। তাহলে আজকে ক্লাস এইটুকুই থাকলো। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।